এখন করলাম। তো মজনুর প্রেমের শুরু আমরা আজকে আলোচনা করব। সেই মজনুর প্রেমের শুরু আলোচনা করার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে আমাদের মজনু চরিত্রটা কেমন ছিল। আমরা মজনু চরিত্রতে দেখতে পাই যে তার যে প্রেমের শুরুটা যেটা আমরা দেখেছি, বা মজনু চরিত্রের যে কাহিনী আমরা দেখেছি সেখানে মজনু কখনোই একজন অ্যাক্টিভ। স্যার, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আসছে আবার। জি স্যার, আসছে স্যার। মজনুর যে চরিত্রটা আমরা দেখি এখানে লাইলি মজনু কাব্যে, সেই লাইলি মজনু কাব্যে মজনু চরিত্রের প্রথম যে বৈশিষ্ট্যটা দেখি যে মজনু চরিত্রে নায়কোচিত কোনো গুণ নাই, এমনকি পুরুষোচিত গুণেরও কি আছে, অভাব আছে। এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমরা পাই। মজনু প্রেমটা কেমন ছিল তার সার্বিক আলোচনায় আমরা এখানে আজকে করব। তো আমরা যেমন মনে করো একটা মুভি দেখতে গেলে নায়ককে কি হিসেবে দেখি? নায়ককে দেখি যে সে আহ এমন কিছু করে যেটা বাকি 10 জন করতে পারে না, তাই না? আবার পুরুষোচিত একটা ব্যাপার যেটা দেখি, যে পুরুষোচিত ব্যাপারটা কিরকম, যেমন আহ এখানে যদি তার উম, আহ, যে ছেলে হিসেবে তার যে একাগ্রতা থাকা দরকার ছিল, তার যে ফাইট করার অ্যাটিটিউড থাকা দরকার ছিল, সেই জিনিসটাও আমরা এখানে দেখতে পাই না। আমরা মূল ঘটনার উম, বিষয়ে মজনু যেখানে আলোচিত হয়েছে, মজনু যদিও আমরা জানি যে কি মজনু অর্থ পাগল। হ্যাঁ, তার আসল নাম কি ছিল? কয়েস, তাই না? তো কয়েস যখন তার পাগল হলো তখন তার নাম হয়ে গেল মজনু। মজনু আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কি পাগল। তো এই পাগল হইলেও তার ভিতরে অনেক সময় পাগল, অনেক পাগলে কি থাকে তাদের ভিতরে একটা আলাদা নায়কোচিত ভাব থাকে বা একটা পুরুষোচিত ভাব থাকে, কিন্তু আমরা মজনুর ভিতরে সেগুলো আমরা দেখতে পাই না। কিভাবে দেখতে পাই না? যেমন দেখো, সে আহ আহ, লাইলিকে পাওয়ার জন্য কোনো ধরনের ফাইট কিন্তু করে নাই। লাইলির বাসায় গেছে, লাইলির বাপ্পা তারে পিটাইছে, সে চলে আসছে। হ্যাঁ, এসে পাগল হয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আবার এর আগে হয়েছিল কি, লাইলির বাবার কাছে মজনুর বাবা বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। সে আহ, তখন লাইলির বাবা যখন না করে দিল, সে আবার দুঃখে দুঃখে বনে এসে পাগল হয়ে ঘুরতে লাগলো। এর আগে একদম প্রথমে কি দেখছি, তারও আগে, যে ওই যে লাইলিকে যখন তার বাবা আসতে দিল না, তো লাইলি কেন স্কুলে আসতেছে না, পাঠশালা আসতেছে না, সেখান থেকে সে মানে হয়ে পাগল হয়ে বনে বনে ঘুরতে লাগলো। এই যে যে বিষয়গুলো দেখো, সে কিন্তু কখনো চেষ্টা করে নাই। তুমি নিজে কি করতে একটা ছেলে হলে, তোমার যার সাথে অ্যাফেয়ার ছিল, হ্যাঁ, তুমি নিজে কি করতা? তোমার একটা চেষ্টা থাকতো যে না ঠিক আছে, আমার নায়িকাকে, আমার প্রেমিকাকে আটকে রাখছে, তাহলে আমি প্রেমিক কিন্তু যে কোনো ভাবে হোক নায়িকাকে নিয়ে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করে বা একটা চিন্তা করে, বা বিয়ের প্রস্তাব পাঠায়, বিয়ের প্রস্তাব না পাঠালে অন্য কোনো ভাবে একটা প্রচেষ্টা সবসময় কিন্তু থাকে। এমন না যে মজনুর ভিতরে কিন্তু কোনো সক্ষমতার অভাব ছিল। তার শারীরিক ভাবেও তিনি সক্ষম ছিলেন, দেখতেও সুন্দর ছিল, বাবার টাকা পয়সাও ছিল, রাজনৈতিক ভাবে প্রভাব, সবকিছুতে তার যোগ্যতা ছিল, কিন্তু তার কোনো চেষ্টা, নায়িকাকে পাওয়ার যে একটা চেষ্টা থাকতে হয়, নায়িকাকে পাইতে গেলে তো তার পিছনে কাঠখড় পোড়াতে হয়, সেই চেষ্টা সে কখনোই করে নাই। এটাই তার দুইটা জিনিসের মারাত্মক ঘাটতি তৈরি করেছে, একটা নায়কোচিত গুণ আর একটা পুরুষোচিত গুণ, এই প্রচেষ্টার অভাব। ওকে, চেষ্টার অভাব তাকে কি করেছে, নায়ক হিসেবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আমরা এখানে আরেকটা ব্যাপার দেখবো যে লেখক একটা কাহিনী, লেখকেরও একটা ব্যাকগ্রাউন্ড থেকে কারণ ছিল। কারণটা ছিল এরকম যে আমরা দেখি যে প্রেমে উন্মত্ত একজন মানুষ কয়েস, যার কারণে তার নাম হয়েছিল মজনু। ওকে, এই যে যে প্রেমের উন্মত্ত
সবার যে একটা ভাব, একটা মানুষ যখন উন্মত্ত হয়, পাগল হয়ে যায় প্রেমে কোনো একটা বিষয়ে, তখন কিন্তু স্বাভাবিক এসব জিনিস থাকে না, সংসার, সমাজ, ধর্ম, কোন কিছুই তার নলেজে থাকে না। সে সবকিছু অমনোযোগী হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই যে মজনুকে লেখক সচেতন ভাবে প্রেম উন্মত্ত করার জন্য বা প্রেমে পাগল করার একটা বিষয় তিনি প্রয়োগ করেছিলেন। এখানেও এই কারণে হয়তোবা তার এই যে মজনু চরিত্রের যে চেষ্টার অভাব আমরা দেখতে পাই। এখানে আমরা স্পষ্ট ভাবে আরেকটা বিষয় দেখতে পাই যে সুফিবাদের প্রভাব। আমরা সুফিবাদের প্রভাবে আমরা কি দেখেছিলাম, ঠিক একইভাবে বৈষ্ণব প্রভাবে আমরা যেরকম দেখি যে সৃষ্টিকর্তাকে আমরা যেহেতু ইয়া গড আমাদেরকে ভালোবাসে, হ্যাঁ, আমরাও সৃষ্টিকর্তাকে এভাবে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো। এটাই হচ্ছে যে সুফিবাদের মূল বিষয়, সৃষ্টি এবং সৃষ্টিকর্তার ভিতরে প্রেমের সম্পর্ক পাওয়া, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য আহ তাকে খোঁজা, তাকে সার্চ করা, হ্যাঁ, তাকে তার তার সান্নিধ্য লাভের আশায় কি করে দেওয়া, সাধনা করে দেওয়া, এটাই হচ্ছে যে কি আসল আহ উদ্দেশ্য। তো আমরা আমরা আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি করে, আমরা ধর্ম পালন করি, আমরা কিন্তু সবাই কি দোজখের ভয়ে ধর্ম পালন করি। হ্যাঁ, তোমরা আম, আহ, কয়েকজনে মানে এমন চিন্তা করো যে আমরা সৃষ্টিকর্তা আমাকে এত কিছু দিচ্ছে, আমি সে আমাকে সানলাইট দিচ্ছে, সূর্যের আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, হ্যাঁ, পানি দিচ্ছে, আমাকে ভালো রাখছে, আমি যেভাবে আছি তার চেয়ে তো অনেক খারাপ ভাবে মানুষ আছে। হ্যাঁ, এই যে যে বিষয়গুলো ইয়া তাতে উম, আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে যে জীবনটা দিয়েছে তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি তো আমাকে মানুষ হিসেবে তৈরি না করে পশু পাখি একটা নোংরা নর্দমার কীট হিসেবে তৈরি করতে পারতেন। এই যে যে বিষয়গুলো, চিন্তা ভাবনার যে বিষয়গুলো, হ্যাঁ, এখান থেকে কৃতজ্ঞতা বোধ থেকে সৃষ্টিকর্তার প্রতি যে আমাদের একটা ভালোবাসা তৈরি হয়, সেটাই সুফিবাদের আসল জিনিস। তো আমরা এখানেও এই লাইলি মজনু চরিত্রের মাধ্যমে লাইলি আহ, আমরা এখানে অনেক বেশি অ্যাক্টিভ দেখবো। হ্যাঁ, আবার সেই হিসেবে ইনএক্টিভ দেখবো কাকে, মজনুকে। এই যে লাইলি যদি আমাদের যদি পরমাত্মা হয় আর মজনু যদি হয় জীবাত্মা, তাহলে সেক্ষেত্রে আমরা এই দুইটা জিনিসই দেখতে পাই। তো এরপরে দেখো যে এই যে মজনুর প্রেমে আমরা যে বিষয়টা দেখতে পেয়েছিলাম যে তার ছোটবেলা থেকেই তার প্রেমটা কি ছিল, যে রূপ ও সৌন্দর্যে অতুলনীয় হলো যুবতী সুন্দরী যুবতী তার ছোট থেকেই পছন্দ। মানুষ মানে তার বাহ্যিক রূপ তার একটা কি ছিল, প্রেমে পড়ার অন্যতম একটা কারণ ছিল। মানুষ অনেকে অনেক কারণে, নানা কারণে প্রেমে পড়ে। কেউ কারো মানসিকতার জন্য প্রেমে পড়ে, কেউ কারো সাহসিকতার জন্য প্রেমে পড়ে, কেউ কারো তোমার জ্ঞান বা তার যে জ্ঞানী ভাবনা, জ্ঞানী মনোভাব, বুদ্ধিমত্তা, হাস্য রস, এই নানা কারণে মানুষ কিন্তু একজন আরেকজনকে পছন্দ করে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে মজনুর এই প্রেমের অন্যতম প্রধান একটা কারণ ছিল যে কি, এই রূপ ও সৌন্দর্য এবং বাহ্যিক রূপ ও সৌন্দর্য। তিনি সুন্দরী যুবতী ছাড়া কোনো বা কারোর কাছে কি তার মন টিকতো না। এই কালে সে, এই জন্য কবি লিখছে, যুবক কালে হইব যেসব চরিত, বালক কালে তো হইলো সেসব বিদিত। মানে যুবক বয়সে যেসব চরিত্র হওয়ার কথা দরকার ছিল, বালক কালেতে সেগুলোই কি হয়ে গেল, বিদিত হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল, জানাজানি হলো বা দেখা যেতে লাগলো। তো এই যে যে এখানে তার বাহ্যিক এই স্যার, বিষয়টা দেখতে পাবো। হ্যাঁ বলো। স্যার চরিত্র মানে চরিত্র নাকি স্যার? হ্যাঁ, চরিত মানে হচ্ছে যে চরিত্র। ওকে, যেমন তোমরা এখন যুবক হইছো, তোমাদের এখন কেমন মেয়ে ভালো লাগবে, যুবতী মেয়ে ভালো লাগবে, বুড়ি মেয়ে তো আর ভালো লাগবে না, লাগবে? লাগবে না। তো সাধারণভাবে যুবতীর সান্নিধ্য তোমাদের ভিতরে আহ পাওয়ার একটা আকাঙ্ক্ষা জাগবে। তো এটাই বলছে, যুবক কালে হইব যেসব চরিত। মানে যুবক কালে যেসব চরিত্র বলতে যে আচার আচরণ বা যেটা উম, স্বাভাবিক হিসেবে গণ্য করা হয়, বালককালেতে সেসব বিদিত এবং সেগুলো বালককালে কি দেখা যেতে লাগলো। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, মজনু কিন্তু লাইলির প্রতি নিবেদিত ছিল। সে লাইলি ছাড়া, সে কিন্তু অনেক ধনী পরিবারের সন্তান ছিল, সে অন্য জায়গায় কনভার্ট হয়ে যেতে পারে, আর দূর একটা মেয়ে আছে না, হচ্ছে কি তার একটা মেয়ে আছে। হ্যাঁ, একবারে যে এক মেয়ে একটা ছেলেকে বলতেছে আর কি, ছেলেরা হলো রিক্সার মতো, একটা ডাকলে 10টা আসে। একটা ছেলেটাও কম না, তো বললো যে কি, মেয়েরা হচ্ছে যে কি বাসের মতো, একটা গেলে আরেকটা আসে। তো
জিনিসটা বুঝতে পারছো? তো এই যে যে দেখো, যেখানে মজনুর এরকম একটা সুযোগ ছিল লাইলিকে না পাওয়ার পর, তারপরে সে কিন্তু লাইলিকে ভুলে নাই, লাইলিকে ছাড়া অন্য কাউকে বিয়েও করে নাই। আমাদের সমাজে আমরা এরকম দেখবো, অনেক অ্যাফেয়ার দেখবা, বন্ধু বান্ধবদের ভিতরে হচ্ছে, এই হচ্ছে, হ্যাঁ, শেষ পর্যন্ত বিয়ে হচ্ছে না, দুইজন দুইজনের দুই আর একটা বিয়ে করে সংসার করতেছে। হ্যাঁ, এরকম অনেক অনেক ঘটনা দেখছি। তো এই যে যে নিবেদিত কমিটেড, একজনের প্রতি কি থাকা, কমিটেড থাকা, এটা কিন্তু একটা রেয়ার বিষয়। অনেকে দেখবা, আমি আমি এমনও মানুষ দেখছি দেশে একজনকে ভালোবাসতো, বিয়ে করতে পারে নাই, বা সামহাও তাদের বিয়ে হয় নাই, কিন্তু সে এর জন্য নিজে আজীবন অবিবাহিত থেকে গেছে। হ্যাঁ, এটা কিন্তু তার একটা নিবেদিত প্রাণের পরিচয় আমরা পেয়েছি। তবে যাই হোক, কেউ যদি তোমাকে ইয়ে না করে, তার জন্য বিয়ে না করে থাকাটা ঠিক উচিত, বিয়ে করে ফেলবা। ওকে। এই যে নিবেদিত প্রাণ লাইলি মজনু, এখানে আমরা দেখতে পাই অঙ্গীকার করেছিল যেটা, সেটা সে ভাঙেনি। যাবজ্জীবন প্রেম না করিব ভঙ্গ, প্রেমের অনলে তনু করিম পতঙ্গ। মানে সারা জীবনেও প্রেম ভঙ্গ করব না, ভাঙবো না। প্রেমের অনলে, প্রেমের আগুনে, তনু মানে কি শরীর, করিমু পতঙ্গ। আগুন জ্বালালে যেখানে যেমন কি হয়, বিভিন্ন পোকা এসে আগুনে পড়ে, ঠিক তেমনি এই প্রেমের অনল মানে প্রেমের আগুনে আমরা আমাদের শরীরটাকে পতঙ্গের মতো কি করবো, জ্বালিয়ে দিব। এভাবে তারা কি করেছিল, প্রতিজ্ঞা করেছিল, কমিটমেন্ট একজন আরেকজনকে দিয়েছিল। সেই কমিটমেন্ট আমরা দেখতে পাই কার ভিতরে, মজনুর ভিতরে। এখানে একটা তার মজনুর কিন্তু এখানে একটা স্ট্রং অ্যাটিটিউড আমরা এখানে দেখতে পাচ্ছি। মজনুর আরেকটা স্ট্রং অ্যাটিটিউড আমরা দেখতে পাই, যে সমাজকে সে অতিক্রম করেনি। ওকে, সমাজকে সে ভুলে যায় নাই, সে সমাজ এগুলোকে সে মনে রেখেছে। কিভাবে? তখন ওই যে নজর বনে লাইলি যখন নিজেকে গিয়ে সমর্পণ করলো, তার কাছে গিয়ে, মজনুর কাছে, হ্যাঁ, মানে আমি মানে নিজেকে সমর্পণ করে বললো, তখন সমাজকে সে মানে ইয়ে করেনি। তো সে লাইলিকে সেখান থেকে কিন্তু সে ফিরিয়ে দিয়েছিল। এবং ওখানে কিন্তু সে নিজেকে কি করছে, সাধনা করছে। সাধনা কিভাবে করছে দেখো, তপবনে তপস্বী জপে প্রভু নাম, মায়াজাল কাটিল বর্জিল ক্রোধ কাম। তপবন মানে যেখানে জঙ্গল বা নদনবন যেটা, হ্যাঁ, সেখানে তপস্বী, তপস্বীকে মজনু, জপে প্রভু নাম। প্রভু নাম বলতে কি বোঝাচ্ছে, সৃষ্টিকর্তার নাম জপে। মায়াজাল কাটিল, বর্জিল মানে বর্জন করলো, ক্রোধ, রাগ এবং কাম। কাম মানে কি? কাম মানে হচ্ছে যে তোমার সেক্স চাহিদা। এই যে যে দেখো, সে সমাজকে অতিক্রম না করে লাইলিকে ফিরিয়ে দিতে পেরেছিল কেন? শুধুমাত্র এই কামকে সে কি করতে পেরেছিল, বর্জন করতে পেরেছিল। হ্যাঁ, এই সমাজকে সে কিন্তু বলেনি, সে বলছে যে আমি যদি তোমাকে এভাবে একা একা জঙ্গলে গ্রহণ করি, তাহলে আরব সমাজের মানুষ কি বলবে। সে সমাজকে কিন্তু অস্বীকার করেনি। সমাজকে সে সামাজিক জীব, মানুষ যে সামাজিক জীব, সমাজে যে আমাদের আছে, একটা অবদান আছে। আমরা সমাজে যা খুশি তাই করতে পারি না, আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীন দেশে বাস করি, তাই মানে এই না আমি যা খুশি তাই করব। স্বাধীনতা মানে নিজেকে নিজে কন্ট্রোল করা। স্বাধীনতার মধ্যে আমি এমন কিছু করবো না যেটা আরেকজনের জন্য কি হয়, ক্ষতির কারণ হয়, সমস্যার কারণ হয়, অসুবিধার কারণ হয়, বিরক্তির কারণ হয়। ওকে। তো এখানেও আমরা এরকম দেখতে পাই যে আহ মজনু সেটা করেনি। সাসিন বলো। তার ওই তপোবন কাহিনীর প্রথমে যে বনের নাম ছিল স্যার, এখন তপোবন আচ্ছা, তপবন কেন কেন আসছে স্যার? বলছে? তপবনটাকে যদি আমরা ব্যাস বাক্য বের করি, তপস্যার বা তপয়ের বা তপস্যা, আমরা যদি তপস্যা বলি, তপস্যার উদ্দেশ্যে বন, মানে যে বনে তপস্যার উদ্দেশ্যে যায় তাকে বলা হয় তপবন। এখন তুমি কেউ যদি বান্দরবানের বনে জঙ্গলে আসে মানে কিসের জন্য, তপস্যার উদ্দেশ্যে, তাহলে সেটাও কি হয়ে যাবে, তপবন হয়ে যাবে। এই তপবনটাকে বলা হয়েছে লাইলি মজনু কাব্যে নজদ বন। ওকে, নজদ বন। ক্লিয়ার? যেমন আমাদের দেশে আছে সুন্দরবন, হ্যাঁ, তারপরে ঝাউবন। যেমন কক্সবাজারের বিচে কি আছে, ঝাউবন। আমাদের দেশে আছে কি, বান্দরবানে আছে এমনি বান্দরবানের বন। হ্যাঁ, তারপর হচ্ছে আফ্রিকাতে আছে
কি এরকম করে এক এক জায়গায় অ্যামাজন বন, এই যে ঠিক তেমনি এরকমই যে একটা বনের নাম ছিল কি নগদ বন, সে নগদ বনে লাইলি দেখা করতে গিয়েছিল মজনুর সাথে। এই যে এখানে সে বলছে গুপ্ত রূপে, এই যে এই কথাটা সে বলছিল যে গুপ্ত রূপে, এটা একটু বানানটা ভুল হয়েছে, গুপ্ত রূপে হবে। হুম, গুপ্ত রূপে তোমাকে করিলে পরিণয় আরব নগরের লোকে দূষিব, দূষিবে নিশ্চয়। তোমাকে যদি আমি গুপ্ত রূপে এখানে পরিণয় করি, তাহলে আরবের লোক আমাকে কি করবে? আরবের লোক আমাকে দোষী মনে করবে, বা আমাকে দোষারোপ করবে, বা আমাকে আহ, উম, করবে, দোষ দিবে। তো এই যে যে দেখো, এইসব থেকে আমরা বুঝতে পারি যে আহ মজনু সমাজত্যাগী ছিল না। তো তার এখানে সে তার প্রেমকে সে সামাজিকতা দিতে চেয়েছিল, তার প্রেমকে সে আহ, আহ, কোনো কলঙ্ক সে দিতে চায় নাই, তার প্রেমের ভিতরে কোনো ধরনের পাপ সে আনতে চায়নি। বলা যায় যে তার প্রেমের এখানে একটা নিষ্পাপ প্রেমের বিষয় তার ভিতরে কাজ করেছে। লাইলির বিরহে মজনুর যে ত্যাগ, সেটাকে সে একটা স্বর্গীয়, লেখক এখানে কিন্তু কি করছে, স্বর্গীয় একটা আভা বা স্বর্গীয় একটা বিষয় পরিণত করেছে। কবরেতে দুইজন বক্তা সর্বক্ষণ মধুইয়া বিয়োগ মনসুখে, দুনিয়াতে পাইলে সুখ, কবরেতে হইল সুখ দুঃখ, নিজ প্রিয় লইবেন বুকে। মানে ওই যে লাইলি মজনুর যে তার যে ইয়াটা, তাদের যে শেষ পর্যন্ত বিরহ বা মিলন যেটা না হওয়ার কারণ, হ্যাঁ, এখানে মিলন না হলেও পরকালে গিয়ে তাদের মিলনটা হবে, পরকালে গিয়ে তারা সুখ পাবে। এটা আমরা অনেক সময় বলি যে আমাদের সৃষ্টিকর্তা এত দুঃখ দুর্দশার জীবন কেন দিয়েছে। হ্যাঁ, but তখন আমাদের এই সব ধর্মের একটা কথাই বলছে যে এই জীবন তত দুঃখ কষ্টের, পরের জীবন তত বেশি কি আনন্দের বা সুখের। ঠিক তেমনি এখানেও আমরা দৌলতুদ্দিন বাহারাম খাঁ কথাটাই বলতেছে যে কবরেতে দুইজন বুকে বুকে সর্বক্ষণ মজিয়া রইব মনসুখে, মানে একসাথে একজনের বুকে আরেকজন কি মনে সুখে তারা থাকবে। দুনিয়াতে পাইলো দুঃখ, তারা দুনিয়াতে দুঃখ পেল, কবরেতে হইল সুখ। দুনিয়াতে পাইলে যদি দুঃখ, কবরেতে সেটা কি হবে, সুখ হবে। নিজ প্রিয় লইবেন বুকে, এবং নিজের প্রিয় মানুষকে তুমি বুকে নিবে, মানে প্রিয় মানুষটাকে তুমি ওখানে পাবে। এখানে একটা গল্প মনে পড়ছে, এই যে আমাদের ইয়াতে এক হুজুর বলতেছে যে আহ বেহেশতে গেলে এরকম এরকম সুবিধা, হুরপুরি পাওয়া যায়, হুরপুরিরা এত বেশি সুন্দর, হ্যাঁ, তাদের দিকে তাকায় থাকলে 70,000 বছর পর্যন্ত বিয়ে হয়ে যায়। তো দেখ অনেক বর্ণনা করতে শুধুমাত্র ছেলেদের ইয়ার বর্ণনা আসতেছে। তো তখন ওই এক মহিলা শুনতেছিল, সে তখনও সে তাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা হুজুর, সব কি ছেলেরাই পাবে, মেয়েরা কিছু পাবে না? কারণ হুজুরের তো সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসছে, সিলেবাস বুঝে নাই কি হবে। সে তখন উত্তর দিল যে না, আপনি ওখানে আপনার কেনই হবে, আপনি ওখানে আপনার হাজবেন্ডকে পাবেন, আপনি আপনার হাজবেন্ডকে ওখানে কি লাইফ পার্টনার হিসেবে পাবেন। তো তখন সে উত্তর দিল, ওখানে গেল গাদার বাপ। মানে এখানে দেখো যে এই মহিলা, তার হাজবেন্ড যে ছিল তার সাথে তার কি ছিল না, মানসিক সম্পর্ক ছিল না, যদিও শারীরিক সম্পর্ক ছিল বা একটা ইয়ে সম্পর্ক ছিল, কিন্তু তারা একজন আরেকজনের জন্য এক দেহ দুই মন এরকম আমরা দেখতে পাই না। ওকে। তো এই জিনিসটা আমরা লাইলি মজনুতে যেরকম দেখতে পেয়েছিলাম যে দুই দেহ এক মন, হ্যাঁ, সেরকম কিন্তু আসলে আমাদের জীবন আমরা সারা জীবন অনেকে ইয়ে করে ওইটা পায় না। তো তোমরা যখনই এই যে সাহিত্যের স্টুডেন্ট হিসেবে এই জিনিসটাকে যদি উপলব্ধি করতে পারো, মনে রাখবে যে মানসিক সম্পর্কটা সবচেয়ে বড় বিষয়। তোমার আহ শারীরিক রূপ সৌন্দর্য ক্ষমতা, এগুলো চিরদিন মানুষের থাকে না। যেটা থাকে যে সুন্দর একটা মন। তুমি যদি আহ আহ, সুন্দর মানসিকতার কারোর সাথে সম্পর্ক তৈরি হয় তোমাদের, তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর হবে। আর যদি না হয়, তাহলে জীবনটা অনেক দুঃখের হবে। সক্রেটিস একটা কথা বলছে যে কি, যে আহ মানুষ তার কেউ বিয়ের পর তার বউ যদি
ভালো হয় তাহলে সে হবে একজন সুখী মানুষ। ওকে। আর তার বউ যদি খারাপ হয় তাহলে সে হবে একজন বড় দার্শনিক। তো আমাদের সক্রেটিস কিন্তু অনেক বড় কি ছিল, দার্শনিক ছিল। এখন তোমরা ডিসিশন নাও, তোমরা দার্শনিক হবো নাকি সুখী মানুষ হবা। তা আমি বলে দিই, তোমাদের ভাবি আছে আশেপাশে, একটু শোনা শোনাই বলি, আমি খুব সুখী মানুষ, বুঝছো। তো যাই হোক, এরপরেরটাতে দেখো, আমরা যে যে মজনুর চরিত্রে সাফারিং আছে ডুইং নেই, এটা আমরা আগে আলোচনা করছি। সে শুধু কষ্ট সহ্য করে যাচ্ছে, কষ্ট সহ্য করে যাচ্ছে, বিরহে কান্না করতেছে, হ্যাঁ। কিন্তু আমাদের লাইলিকে পাওয়ার জন্য সে কোনো দৃষ্টি গ্রাহ্য কিছু করে নাই। ওকে। এখানে আমরা মজনুর চরিত্রে একটু উইকনেস আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই। তো আমাদের আরো একটা জিনিস দেখবো যে নায়কোচিত একটা ইয়ার অভাব, সে নায়ক ভেঙে পড়ে না কিন্তু মজনু বারবার ভেঙে পড়তে দেখেছি আমরা। তাকে আমরা দেখি যে কি, যে সে বসন ভূষণ কি দিগম্বর বেশ, ভ্রমে নদত বনে দুঃখিত বেশ। বসন ভূষণ, বসন মানে কাপড়, আর ভূষণ মানে কি, কাপড়ের সাথে আমরা বিভিন্ন অলংকার করি না, মনে করো আমরা প্যান্ট পরছি, প্যান্টের সাথে আবার বেল্ট পরছি, জুতা পরছি, স্যান্ডেল পরছি, হাতে ঘড়ি দিছি, বা হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে যে ভূষণ। তেজি, তেজি মানে ত্যাগ করতে। দিগম্বর, দিগম্বর মানে একদম কি, ল্যাংটা, ল্যাংটা হয়ে বেশ মানে ল্যাংটা সেজে। ভ্রমে, ভ্রমে মানে হচ্ছে ভ্রমণ করে। নগদ বনে দুঃখিত বিশেষ, দুঃখের সাথে সে সেখানে বসবাস করে। তো এই যে যে দেখো মানে sorry, এই বিষয়টা এখানে নায়ককে আমরা বারবার ভেঙে পড়তে দেখি। প্রথমে যখন লাইলিকে আসতে দিল না স্কুলে, হ্যাঁ, তখন একবার ভেঙে পড়তে দেখছি। এরপরে আবার লাইলির বিয়ের প্রস্তাব ফেরত দেওয়ার পরে ভেঙে পড়তে দেখছি, হ্যাঁ। এরপর আবার লাইলি বিয়ে হয়ে গেছে, তারপর এই যে আবার সে দেখা করতে গেছে লাইলির সাথে, ওখানে মার খেয়ে আসছে, তখনও তাকে ভেঙে পড়তে দেখছি। এতবার এতবার ভেঙে যাওয়া চায় না, এটা নায়কের, একজন নায়কের এভাবে মানায় না। কিন্তু আমরা এরকমই দেখেছি। এখানে একটু কিরকম যেন অস্বাভাবিকত্ব মনে হয় না আমাদের কাছে। স্বাভাবিক ভাবেই কিন্তু আমরা এতবার যদি ইয়ে হয়, একটা মানুষ তার, যে কোনো মেয়ে তার প্রতি ইয়ে দেবে, আরে তুমি আমার জন্য তো কিছুই করতেছো না, তুমি তো কোনো চেষ্টাই করতেছো না। কি করবে এরকম মেয়েরা, বলবো নাকি, বলবো না? নয়নতারা, জান্নাত, বয়ফ্রেন্ড আছে? সঞ্জীবনী, বয়ফ্রেন্ড আছে? না স্যার। কি বলো, এই বয়সে তোমাদের যদি বয়ফ্রেন্ড না থাকে কখন থাকবে? এখন হচ্ছে যে ছেলেদের করার সময়। এই আশিক বলো, আশিক কি বিয়ে করছো? হ্যাঁ স্যার, সামনে করবো স্যার। আচ্ছা, বিয়ে করে বলো তাড়াতাড়ি, দেরি করিও না। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আরেকটা হচ্ছে যে তুমি আর বিয়ে করছো? তোমরা এখন ছেলেদের, এখন দেখো তোমরা ছেলেদের ডিমান্ড বাড়বে যে সময় ফোর্থ ইয়ারে যাবা, হ্যাঁ দেখ। আর মেয়েদের ডিমান্ড এখন কিন্তু আছে মোটামুটি, আর সামনে বোধহয় আরো একটু কমবে, ফোর্থ ইয়ারে গেলে আরো একটু কমবে, মাস্টার্স গেলে আরো কমে যাবে, মাস্টার্স পাস করে ফেলে আরো কমে যাবে। দিন যত যাবে মেয়েদের ডিমান্ড কমবে। তো তো যেটা বলতেছিলাম, এখনই যদি তোমাদের বয়ফ্রেন্ড না থাকে আর কোন সময় বয়ফ্রেন্ড থাকবে বলো? ওকে। যাই হোক, তাই বলে আবার ভাবিও না যে প্রেম একটা করতে হবে। তা আমরা ভার্সিটিতে থাকতে, এরকম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে আমাদের, আমরা আলোচনা করতাম, আচ্ছা যে মেয়েরে দেখি সেই মেয়ে বলে যে বয়ফ্রেন্ড আছে, আর আমরা যে পোলারে দেখি সেই পোলাই বলে যে কি সিঙ্গেল। তাহলে এতগুলো মেয়ে প্রেম করে কাদের সাথে, এই ছেলেগুলা কারা? ওকে। তখন একটা গল্প আমাদের মনে পড়ছে, এটা উত্তর, যে একবার এক স্যার কলেজে আসলো, আইসা ক্লাসের স্টুডেন্টদেরকে, ছেলেদেরকে, স্যার আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। আমরা আমরা এই যে এগুলা পরে কোথায় কাজে লাগাবো স্যার? তো ধরেন স্যার, ডাক্তার ডাক্তার বিয়ে পড়লে করবা না? ডাক্তারি কাজ করেন, বিয়ে করবা আর না? ইঞ্জিনিয়ার পড়লে। আচ্ছা শোনা, বুঝছি তো, বিয়ে করবা কিনা, ভবিষ্যতে বিয়ে করার ইচ্ছা আছে? সামনে অবশ্য করবো স্যার। এই বিয়ে করলে জানো, তুমি ডাক্তার হও, ইয়া হও, যত কিছু যাই হোক, ঘরে যদি শান্তি না থাকে, দুনিয়ার কোনো জিনিসই শান্তিতে মনে হবে না। তো ঘরের শান্তি বজায় রাখার জন্য তোমাকে প্রেম ভালোবাসা এগুলো বুঝতে হবে, বউয়ের মন বুঝতে স্যার হবে। এগুলো তো
স্যার এগুলো তো এমনিতে ন্যাচারালি হয়ে যায়। এগুলো ন্যাচারালি কিরকম হয় বই না, পড়তে হবে স্যার? ন্যাচারালি হয় না, বুঝতে পারছো? তোমাদের ভাবে মেনটেন করলে আমি একটা সুন্দর করে 2 লাইনের একটা কবিতা লিখে মেসেজ করি, তারপর দেখি ইয়ে হয়ে যায়, ঠিক আছে, কইটা যায়। আবার অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো সাহিত্যের স্টুডেন্টরা বুঝতে পারে, বাকিরা কেউ বুঝতে পারে না। তোমাদেরকে তো আগেই বলছি, জীবনটাকে এনজয় করতে গেলে তোমাকে সাহিত্য সম্পর্কে জানতে হবে। তুমি দেখবে অনেক মানুষ সাহিত্যের সাথে টাচ নাই, তাদের জীবনটা কেমন যেন তোমার কাছে ভালো লাগবে না, রসকসহীন একটা জীবন মনে হবে। ওকে, এই যে জিনিসগুলো আমাদের কাজে লাগাইতে সাহায্য করবে, এইভাবে আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকতে গেলে সাহিত্য অবশ্যই তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুমি সাহিত্য পড়েই মানুষের মন মানসিকতা বুঝতে শিখবা। ওই যে আমরা একটা কথা বলি না যে এত কিছু বুঝলাম, সারা জীবন লেগে গেলে কিন্তু মানুষের মন বুঝলাম না। এই সাহিত্য তোমাকে মন বুঝতে সাহায্য করবে অনেক অনেকে। তুমি একজন বড় ডাক্তার যে, সে সাহিত্য না পড়লে বড় ডাক্তার হতে পারবে না। দেখবে কিছু মানুষ, কিছু ডাক্তার আছে খুব ভালো, তাদের কাছে গেলে মনটা এমনি হয়ে যায়, তুমি নিশ্চিত জানবা যে ওই লোকটা কোনো না কোনো ভাবে সাহিত্যের সাথে তার কানেকশন আছে। হয় সে খুব সিনেমা দেখে, নয়তো সে খুব গান শুনে, নয়তো সে কবিতা পড়ে, নয়তো সে বই পড়ে, হ্যাঁ, নয়তো সে অনেক ভ্রমণ পড়ে। এরকম কোনো না কোনো ভাবে সাহিত্যের সাথে তার একটা না একটা টাচ থাকবেই। তো যা বলছিলাম, তো ওই কাছে এসে বললো যে ছেলেদেরকে, ছেলেরা তোমরা তোমাদের গার্লফ্রেন্ডের নাম লেখো, আর মেয়েদেরকে বললো যে কি তোমরা তোমাদের বয়ফ্রেন্ডের নাম লিখো। তো এখন ছেলেদের তো লেখা শেষ, তারা একটা, বেশিতে বেশি হলে দুইটা, বেশিতে বেশি হলে তিনটা লিখছে। আর মেয়েরা সবাই কতক্ষণ পরে বললো কি স্যার লুকশিট লাগবে। বুঝে গেছে জান্নাত? স্যার আমার নামটাই কেন আগে ধরলেন? আরে তোমার নাম সবার আগে আসে এখানে, তোমার শরম কিসের? স্যার আমি কি দোষ করলাম, আমার নামটাই তো কেন কি নিলেন? বলতেছে? আমি কিছু বলছি? এই যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ওকে। সর্বশেষ পয়েন্টে দেখো, মজনু কেবল কাঁদতে জানে, সে কেবল কাঁদতে জানে, মানে সে শুধু আহাজারি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, তার ভিতরে কোনো রিয়াকশন আমরা দেখতে পাই না, তার ভিতরে কোনো অ্যাকশন দেখতে পাই না, সে শুধু কান্দে আর কান্দে। ওকে, এই যে যে, আহ, কাদার ব্যাপারটাই তার ভিতরে একটা পৌরুষের অভাব তৈরি করে। এই পৌরুষ বানানটা খেয়াল করো, এই পৌরুষ মানে হচ্ছে যে আমাদের সাহস, হ্যাঁ, বীরত্ব, হ্যাঁ, এই যে যে তোমার পুরুষত্ব, এরকম অনেকগুলো বিষয় আমাদের এখানে তুলে আনে এই পৌরুষ। ওকে, তো এই যে নায়ক হিসেবে তার যে পৌরুষ থাকার কথা ছিল সেটা আমরা এখানে দেখতে পাই না। সে প্রেমের জন্য তার পৌরুষের কোনো কার্যক্রম সে দেখাতে পারেনি, কোনো ধরনের ভূমিকা সে এখানে দেখাতে পারেনি। এটাই হচ্ছে তার প্রেমের সবচেয়ে বড় ব্যর্থতা। তো এইসব আলোচনার পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যে মজনুর প্রেমে অনেক নিবেদিত প্রাণ একটা বিষয় ছিল, কিন্তু তার ভিতরে প্রেমটাকে বাস্তবায়ন করার জন্য, প্রেমটাকে সফল করার জন্য কোনো অ্যাকশনের আমরা দেখতে পাই না এখানে। আমাদের যে উম, কি বলে, আমাদের যে লেখক, হুম। এই লেখক তাকে প্রেমে উন্মত্ত বা প্রেমে পাগল একজন মানুষ হিসেবে দেখাতে চেষ্টা করেছেন। এছাড়াও তার প্রেমের ভিতরে আবার মজনু সবসময় একটা জিনিস বলতে চেয়েছে যে তার প্রেমে কোনো কলঙ্ক নাই, নিষ্পাপ একটা প্রেম সে লাইলিকে করেছে। এইসব জিনিস বিবেচনা করে আমরা মজনুর প্রেমটাকে বলতে পারি যে তার ভিতরে কিছু ডুইং এর অভাব ছিল ঠিকই, কিন্তু প্রেমিক হিসেবে মজনু একজন সফল প্রেমিক ছিল। আমরা এখন যেটা আলোচনা করব, সেটা আলোচনা করার আগে বলে নেই যে এখন ওই আমার ইয়েটা শেষ হয়ে যাবে, আমি এখন কানেকশনটা করে দিচ্ছি, তোমরা আবার একটু জয়েন করো।